আজকের গল্প ঝানু চোর চানু। গল্পের লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ছেলেবেলা থেকেই চানু শয়তানের এক শেষ। আশেপাশের লোকজন তার জ্বালায় অস্থির। চানুর বাবা বড় গরিব। চানু ভাবল বিদেশে গিয়ে টাকা পয়সা রোজগার করে আনবে। যেমন ভাবা তেমনি কাজ। একদিন সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। খানিক দূরে গিয়েই বনের মধ্যে দিয়ে একটা নির্জন রাস্তা। চানু সেই রাস্তা ধরে চলল। সমস্ত দিন বৃষ্টিতে ভিজে শ্রান্ত ক্লান্ত হয়ে সন্ধ্যার সময় পথের ধারেই একটা কুঁড়ে ঘর দেখল। ঘরের ভিতরে আগুনের পাশে একটি বুড়ি বসেছিল। চানুকে দেখে সে জিজ্ঞেস করল, কি চাই বাপু তোমার? চানু বলল, চাইবো আর কি বুড়িমা, কিছু খাবার দাবার চাই আর একটি বিছানা চাই। বুড়ি বলল, সরে পড়ো বাপু, এখানে কিছু পাবে না। আমার 6টি ছেলে, সারাদিন খেটে খুঁটে তারা এখনই বাড়ি ফিরবে। তোমাকে এখানে দেখতে পেলে তারা তোমার গায়ের চামড়া তুলে ফেলবে। চানু বলল, সেটার বেশি কথা কি? এই ঠান্ডায় বাইরে গাছের তলায় দাঁড়িয়ে মরার চাইতে গায়ের চামড়া তুলে ফেলবে সেইটাই বরং ভালো। বুড়ি দেখলে সে সহজ লোকের পাল্লায় পড়েনি। কি আর করে, তখন চানুকে পেট ভরে খেতে দিল। শুতে যাবার সময় চানু বুড়িকে বলল, দেখো বুড়ি, তোমার ছেলেরা এসে যদি আমার ঘুম ভাঙায় তাহলে কিন্তু বড্ড মুশকিল হবে, এই বলে রাখলাম। পরের দিন ঘুম ভাঙলে পর চানু দেখল 6 জন অতি বদ চেহারার লোক তার বিছানার পাশে দাঁড়িয়ে। সে তাদের দেখে গ্রাহ্যও করল না। দলের সর্দারটি তখন জিজ্ঞাসা করল, তুমি কে হে বাপু, কি চাও এখানে? চানু বলল, আমার নাম সর্দার চোর। আমার দলের জন্য আমি লোক খুঁজে বেড়াচ্ছি। তোমরা যদি চালাক চতুর হও তাহলে তোমাদের অনেক বিদ্যে শিখিয়ে দেব। সর্দার বলল, আচ্ছা বেশ, তুমি তাহলে এখন উঠে একটু খাও দাও, তারপর দেখা যাবে এখন কে সর্দার। বিছানা থেকে উঠে সকলের সঙ্গে বসে চানু খাবার খেলো। ঠিক তারপরে সকলে দেখল একটা সুন্দর ছাগল সঙ্গে নিয়ে একজন কৃষক বনের পাশ দিয়ে যাচ্ছে। তখন চানু বলল, আচ্ছা, তোমাদের কেউ কোনো রকম জবরদস্তি না করে শুধু ফাঁকি দিয়ে ওই লোকটার ছাগলটাকে নিয়ে আসতে পারো? একজন একজন করে সকলেই বলল, না ভাই, আমরা কেউ তা পারবো না। চানু বলল, ব্যাস, তাহলেই দেখো আমি তোমাদের সর্দার কিনা। আমি এখনই ছাগলটা নিয়ে আসছি। এই বলে সে তখনই বনের ভিতর দিয়ে গিয়ে রাস্তার মোড়ে তার ডান পায়ের জুতোটা রেখে দিল। তারপর ছুটে গিয়ে কিছু দূরে রাস্তার আরেকটা মোড়ে বাঁ পায়ের জুতোটাও রেখে রাস্তার ধারে বনের ভিতর চুপ করে লুকিয়ে রইল। খানিক পরেই সেই কৃষক এসে প্রথম জুতোটা দেখে মনে করল, বাহ, খাসা জুতোটা পরে রয়েছে, কিন্তু এক পাটি দিয়ে কি হবে, আর এক পাটি থাকলে ভালো হতো। খানিক দূরে এগিয়ে গিয়ে কৃষক আর এক পাটি জুতো দেখে ভাবল,
ইস, আমি কি বোকা, ও পাটিটা যদি নিয়ে আসতাম। যাই, ওটা নিয়ে আসি কি। একটা গাছে ছাগলটা বেঁধে রেখে সে চলল জুতো আনতে। এদিকে চানু কিন্তু ছুটে গিয়ে আগেই সেটা নিয়ে এসেছে। তারপর কৃষক ছাগলটাকে বেঁধে রেখে যেই চলে গেল, তখন চানুও বাঁ পায়ের জুতোটা নিয়ে ছাগলটার বাঁধন খুলে সেটাকেও নিয়ে বনের ভিতর দিয়ে বুড়ির কুটিরে এসে উপস্থিত। কৃষক গিয়ে প্রথম জুতোটাও পেল না, ফিরে এসে পরের জুতোটাও পেল না। তার উপর আবার যখন দেখল যে ছাগলটিও সেখানে নেই, তখন সে ভাবল, এখন কি করি। গিন্নিকে যে বলে এসেছি বাজারে ছাগলটা বেচে তার জন্য একখানা গায়ের চাদর কিনে আনব। তা যাই, চুপচাপ গিয়ে আর একটা জন্তু নিয়ে আসি, তা নইলে যে ধরা পড়ে যাব। গিন্নি ভাববে আমি বোকার এক শেষ। এদিকে চানু ছাগল নিয়ে বুড়ির বাড়িতে যখন গেল, তখন সেই চোরেরা তো একেবারে অবাক। চানুকে কত করে তারা জিজ্ঞাসা করলো, কিন্তু কিছুতেই সে বলল না কি করে সে ছাগল আনে। খানিক বাদেই সেই কৃষক একটা মোটা সোটা সুন্দর ভেড়া নিয়ে উপস্থিত। চানু বলল, যাও তো দেখি, জবরদস্তি না করে ভেড়াটাকে আনতে পারো কিনা। ছয় চোরের সকলেই অস্বীকার করল। তখন চানু বলল, আচ্ছা দেখি আমি পারি কিনা, তোমরা আমাকে একটা দড়ি দাও দেখি। দড়ি নিয়ে চানু বনের ভেতর ঢুকে পড়ল। এদিকে কৃষকটি তার ছাগল চুরির কথা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে চলেছে। মোড়ের কাছে এসে দেখে গাছের ডালে একটা মড়া ঝুলছে। মড়া দেখেই তার গায়ে কাঁটা দিল। ওরে বাবা, রক্ষা করো ঠাকুর, খানিক আগে তো এখানে মরা টরা কিছুই দেখতে পাইনি। সামনের মোড়ে গিয়ে কৃষক দেখলো আরো একটা মরা ঝুলছে। রাম রাম রাম, এ কি হলো, আমার মাথাটা গুলিয়ে যায়নি তো। কৃষক তাড়াতাড়ি চলল, কিন্তু কি সর্বনাশ, রাস্তার আরেকটা মোড়ে গিয়ে দেখে সেখানেও একটা মরা ঝুলছে। পরপর তিনটে মরা এত কাছাকাছি ঝুলছে দেখে তার মনে সন্দেহ হলো। না, এ কখনোই হতে পারে না, আমারই বোধ করি মাথাটা খারাপ হয়েছে। আচ্ছা দেখে আসি তো আগের মরা দুটো এখনো গাছে ঝুলছে কিনা। কৃষক সবে মাত্র মোড়টা ফিরেছে, তখন ডালের মরা চট করে নেমে এসে বাঁধন খুলে ভেড়াটাকে নিয়ে বনের ভিতর দিয়ে একেবারে বুড়ির বাড়ি গিয়ে হাজির। কৃষক সেখানে গাছের ডালে ভেড়াটা বেঁধে রেখে গেছিল। কৃষক এসে দেখল, হায় হায়, মরা টরা কিছুই গাছে ঝুলছে না। আর ফিরে এসে দেখল তার ভেড়াটাও নেই, কে জানি দড়ি খুলে নিয়ে চম্পট দিয়েছে। তখন তার মনটা কেমন হলো তা তো বুঝতেই পারছো। বেচারি মাথা খুঁটতে লাগলো, কার মুখ দেখে আজ বেরিয়েছিলেন বাড়ি থেকে, এখন গিন্নি কি বলবে। সমস্ত সকালটাই মাটি হয়ে গেল, ছাগল ভেড়া দুটোই গেল, এখন কি করি। একটা কিছু এনে বাজারে বিক্রি করে গিন্নির শাল না কিনলেই চলবে না। আসবার সময় দেখেছিলাম 60টা মাঠে চড়ে বেড়াচ্ছে, যাই সেটাই গিয়ে নিয়ে আসি, গিন্নিও দেখতে পাবে। চানু যখন চোরদের বাড়ি ভেড়া নিয়ে গিয়ে উপস্থিত হলো, তখন চোরদের আক্কেল গরম হয়ে গেল। সর্দার চোরটি বলল, আর একটা যদি এরকম চালাকি খেলতে পারো
তাহলে তোমাকেই আমাদের সর্দার করব। ততক্ষণে কৃষকটিও ষাঁড় নিয়ে এসে উপস্থিত। চানু বলল, যাও তো, জবরদস্তি না করে কে ষাঁড়টা ফাঁকি দিয়ে আনতে পারো দেখি। কেউ যখন ভরসা পেল না, তখন সে বললে, আচ্ছা দেখি আমি পারি কিনা। চানু বনের মধ্যে ঢুকে পড়ল। কৃষকটি খানিক দূর এগিয়ে গিয়ে বনের মধ্যে একটা ছাগলের ডাক শুনতে পেল। ঠিক তারপরে একটা ভেড়াও ডেকে উঠল। আর কৃষককে রাখে কি, একটা গাছে ষাঁড়টাকে বেঁধে রেখে ছুটল বনের ভিতর। কৃষক যত যায় ততই শোনে এই একটু আগেই ডাকছে। দেখতে দেখতে প্রায় আধ মাইল দূরে চলে গেল। তখন হঠাৎ সব চুপচাপ। ভেড়া, ছাগল কিছুরই আর ডাক শুনতে পাওয়া গেল না। এদিক ওদিক খুঁজে কৃষক একেবারে হয়রান হয়ে গেল। কোথায় বা ছাগল আর কোথায় বা ভেড়া। বেচারি কাহিল হয়ে আবার ফিরে এলো। কিন্তু সর্বনাশ, এসে দেখে ষাঁড়টিও সেখানে নেই। বন উলট পালট করে ফেলল। ষাঁড়ের খোঁজ পেলই না। চানু যখন ষাঁড় নিয়ে এসে উপস্থিত, তখন আর কারুর মুখে কথাটি নেই। চোরেরা চানুকে তাদের সর্দার করল। তাদের আনন্দ দেখে কি! সমস্তটা দিন আমোদ করে তারা কাটিয়ে দিল। লুটপাট করে চোরেরা যা কিছু আনত একটা গহ্বরের মধ্যে সব লুকিয়ে রাখত। রাত্রে খাওয়া দাওয়ার পর তারা চানুকে নিয়ে সেই সমস্ত টাকা কড়ি সব দেখিয়ে দিল। চানুই যে এখন তাদের সর্দার, তাকে সব না দেখালে চলবে কেন? দলের সর্দার হবার পর প্রায় 1 সপ্তাহ পরে চোরেরা একদিন চানুকে বাড়ির জিম্মায় রেখে চুরি করতে গেল। খালি বাড়ি। চানু সেই শয়তান বুড়িকে জিজ্ঞাসা করল, আচ্ছা, তুমি যে এদের ঘর সংসার দেখো, এরা তার তরুণ তোমায় বকশিস টকশিস দেয় না? বুড়ি বলল, বকশিস দেয় না ওদের মাথা দেয়? চানু বলল, বটে, কিচ্ছু দেয় না? আচ্ছা, এসো আমার সঙ্গে, আমি তোমাকে ঢের টাকা দেব। বুড়িকে সঙ্গে করে চানু টাকার ঘরে গেল। জন্মেও বুড়ি এত ধন সম্পদ কোনোদিন দেখেনি। মুখ হাঁ করে সেই রাশি রাশি টাকা মোহরের দিকে বুড়ি খানিকক্ষণ চেয়ে রইল। তারপর বুড়ির আহ্লাদ আর ধরে না। হাঁটু গেড়ে মাটিতে বসে 2 হাতে টাকাগুলো সে ঘাঁটতে লাগল। সময় বুঝে চানু তার পকেট বোঝাই তো করলই। তারপর একটা থলে মোহর দিয়ে ভর্তি করে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে এসে বাইরের দিক থেকে দরজায় চাবি লাগিয়ে দিল। বুড়ি সেই টাকার ঘরে আটকা পড়ে রইল। বেরিয়ে এসেই চানু সুন্দর একটা পোশাক পরলে। তারপর সেই ছাগল, ভেড়া আর ষাঁড়টাকে নিয়ে একেবারে সেই কৃষকের বাড়ি গিয়ে উপস্থিত। কৃষক তার স্ত্রীকে নিয়ে বাড়ির দরজায় বসেছিল। তারপর সেই হারানো জন্তুগুলিকে দেখে সে আহ্লাদে লাফিয়ে উঠল। চানু বলল, এই জন্তুগুলো কার বলতে পারো? আরে, এগুলো তো আমাদের। আপনি কোথায় পেলেন মশাই? এই বনের ভিতর চড়ে বেড়াচ্ছিল। আচ্ছা, ছাগলটার গলায় একটা থলে ঝুলছে, তাতে 10টা মোহর রয়েছে, ওগুলো কি তোমাদের? না মশাই, আমরা গরিব দুঃখী মানুষ, মোহর কোথায় পাবো? আচ্ছা, মোহরগুলো তোমরা নাও,
আমার কিছু দরকার নেই। মোহরগুলি নিয়ে 2 হাত তুলে কৃষক চানুকে আশীর্বাদ করল। সমস্ত দিন চলে চানু প্রায় সন্ধ্যার সময় তার বাড়িতে এসে উপস্থিত। বাড়ির ভিতর গিয়ে দেখল তার মা বাবা বসে আছে। চানু বলল, ভগবান আপনাদের ভালো করুন। আজ রাতটা আপনাদের বাড়ি কি আমি থাকতে পারি? আপনার মতো ভদ্রলোক কি এখানে থাকতে পারবেন? আমরা যে বড্ড গরিব, চানুর বাবা বললেন। চানু আর চুপ থাকতে পারল না। বাবা, তুমি কি তোমার ছেলেকে চিনতে পারলে না? চানুর মা বাবা খানিকক্ষণ অবাক হয়ে রইল। তারপর চানুকে বুকে জড়িয়ে ধরে বলল, এমন সুন্দর পোশাক তুমি কোথায় পেলে বাবা? চানু বলল, পোশাক দেখেই তোমরা অবাক হয়ে গেলে? তাহলে এই টাকাগুলো দেখে কি করবে? এই বলে চানু পকেট খালি করে সব মোহর টেবিলের ওপর রাখল। এতগুলো মোহর দেখে চানুর বাবার বড্ড ভয় হলো। চানু তখন সব কথা তাদের খুলে বলল। তার আশ্চর্য বুদ্ধির কথা শুনে চানুর মা বাপের আনন্দ আর ধরে না। পরের দিন সকালে চানু বাবাকে বলল, বাবা যাও, জমিদার বাড়ি যাও, বলো গিয়ে আমি তার মেয়েকে বিয়ে করতে চাই। চানুর কথা শুনে তার বাবার চোখ বড় বড় হয়ে গেল। বলিস কি রে চানু? তাহলে তো ওরা আমার পেছনে কুকুর লেলিয়ে দেবে। না বাবা, তুমি বলো যে আমি সর্দার চোর। আমার মতো ঝানু চোর দুনিয়ায় নেই। জবরদস্ত ও ওস্তাদ চোরদের ফাঁকি দিয়ে লাখ টাকা রোজগার করে এনেছি। দেখো বাবা, যখন দেখবে জমিদারের মেয়ে সেখানে রয়েছে, তখনই এইসব কথাগুলো বল। আচ্ছা, এত করে যখন বলছিস, যাচ্ছি, কিন্তু কিছু হবে বলে তো মনে হয় না। প্রায় 2 ঘন্টা পরে চানুর বাবা ফিরে এলো। চানু বলল, কি হলো বাবা? তা নেহাত মন্দ নয়। মেয়েটি যে অনিচ্ছুক তা তো মনে হলো না। বোধ করি তুমি এর আগেও এ প্রস্তাবটি একবার করেছি। যা হোক, জমিদার বাবু বললেন আসছে রবিবারে তারা নাকি একটি হাঁস ভেজে খাবেন। তুমি যদি কড়া থেকে হাঁসটা বেমালুম চুরি করতে পারো, তাহলে তিনি তোমার কথা ভেবে দেখবেন। এ আর এমন শক্ত কাজ কি বাবা? দেখা যাবে এখন। রবিবার দিন জমিদার এবং বাড়ির সকলে রান্নাঘরে রয়েছেন। হাঁস ভাজা হচ্ছে। এমন সময় রান্নাঘরের দরজাটি ফাঁক হলো। একটি বুড়ো ভিখারি, পিঠে তার মস্ত বড় থলে ঝুলছে, সে এসে রান্নাঘরের দরজায় উঁকি মেরে বলল, জয় হোক বাবা, আপনাদের খেয়ে দিয়ে কিছু যদি থাকে, আমি বুড়ো ভিখারি কি একটু খেতে পাবো? জমিদার মশাই বললেন, অবশ্যই পাবে। রান্নাঘরের দাওয়ায় একটু বসো। জানলার পাশে একজন লোক বসেছিল। খানিক পরে সে চেঁচিয়ে উঠল, আরে, মস্ত বড় একটা খরগোশ ছুটে বাগানের দিকে যাচ্ছে। এটাকে মারলে হয় না? মাংস খাওয়া যাবে। জমিদার ধমক দিয়ে বললেন, খরগোশ মরবার ঢের সময় মিলবে, এখন চুপ করে বসে থাকো। খরগোশটা বাগানে গিয়ে ঢুকল। ভিখারি পোশাক পরা চানু থলের ভিতর থেকে আরেকটা খরগোশ ছেড়ে দিল। একটু পরেই চাকরটা আবার চেঁচিয়ে উঠল, বাবু বাবু, খরগোশটা এখনো রয়েছে, এখনো চেষ্টা করলে ওটাকে মারা যায়। আবার জমিদার ধমক দিলেন, চুপ করে থাকো বলছি। খানিকটা বাদে
চানু আরও একটা খরগোশ থলে থেকে বের করে ছেড়ে দিল। চাকরও চেঁচিয়ে উঠল, আর যায় কোথা! একজন একজন করে সব কটি চাকর রান্নাঘর থেকে বেরিয়ে খরগোশের পেছনে তাড়া করল। জমিদার বাবু বাদ পড়লেন না। খরগোশ তাড়িয়ে সকলে ফিরে এসে দেখে ভিখারিও নেই, আর কড়ার মধ্যে হাঁসও নেই। জমিদার মশাই বললেন, আচ্ছা আচ্ছা, ফাঁকিটা দিয়েছে চানু, সত্যি সত্যি আমাকে জব্দ করেছে। একটু পরেই চানুদের বাড়ি থেকে একজন চাকর এসে জমিদার মশাইকে বলল, আজ্ঞে, আমার মনিব বলে পাঠিয়েছেন আপনারা অনুগ্রহ করে আমাদের বাড়ি গিয়ে খাবেন। জমিদার বড় চমৎকার সাধাসিধে লোক ছিলেন। তার মনে একটুও অহংকার ছিল না। স্ত্রীকে ও মেয়েকে নিয়ে তিনি চানুদের বাড়ি গেলেন। চানুর চালাকির কথা বলে জমিদার মশাই হাসতে হাসতে পাঁজরে ব্যথা ধরিয়ে ফেলল। মেয়েটি তো আগে থেকেই চানুকে পছন্দ করত। এখন তার পোশাক, তার আদব কায়দা দেখে মনে মনে আরো খুশি হলো। খাওয়া দাওয়ার পর জমিদার বললেন, চানু, শুধু হাঁস চুরি করলেই আমার মেয়ে পাবে না। কাল রাত্রে আমার আস্তাবল থেকে আমার 6টি ঘোড়া যদি চুরি করতে পারো তাহলে দেখা যাবে। এখন 6 জন সহিস কিন্তু 6টি ঘোড়ার পিঠে চড়ে পাহারা দেবে, সেটা মনে রেখো। চানু বলল, আচ্ছা, চেষ্টা করে দেখব। এখন সোমবার রাত্রে জমিদারের আস্তাবলে 6 জন সহিস 6টি ঘোড়ার পিঠে বসে আছে। বেজায় ঠান্ডা, রক্ত যেন জমে যেতে চায়। সোমবার রাত্রে জমিদারের আস্তাবলে 6 জন সহিস 6টি ঘোড়ার পিঠে বসে আছে। বেজায় ঠান্ডা, রক্ত যেন জমে যেতে চায়। তাই প্রত্যেকের জামার পকেটে একটি করে মদের বোতল। খানিক পরে পরে একটু করে মদ খেয়ে তারা গা গরম করে নিচ্ছে। ঘুমিয়ে পড়লে চলবে না, তাই সকলে মিলে মহা গল্প জুড়ে দিল। চানুর জন্য আস্তাবলের দরজা খোলাই রেখেছিল। রাত যত বেশি হতে লাগলো, ঠান্ডাটাও যেন বাড়তে লাগলো। এমন সময় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে একটা বুড়ি এসে দরজায় উঁকি মারল। বাবা সকল, শীতে জমে গেলাম, এক মুঠো খড় দাও তো, আস্তাবলের এক কোণে রাতটা পড়ে থাকি, তা না হলে বুড়ো মানুষ শীতেই মরে যাব। বুড়ির পিঠে থলে, মুখে দাড়ি, চেহারাটি বিশেষ কুৎসিত। বুড়ি আস্তাবলের দরজায় উঁকি মেরে বারবার বলতে লাগলো, লক্ষ্মী বাপ আমার, বুড়ো মানুষ, শীতে মরে গেলাম, ওই কোনটাতে একটু জায়গা দাও না বাবা, এক মুঠো খড় নিয়ে চুপ করে পড়ে থাকবো এখন। সহিসরা ভাবল, এলোই বা বুড়ি, বেচারি শীতে জমাট বেঁধে গেল, ও তো আর কোনো অনিষ্ট করবে না। আস্তাবলের এক কোণে খড় পেতে বুড়ি বেশ আরামেই বসল। সহিসরা দেখল, খানিক পরে বুড়ি একটা কালো বোতল বার করে সেটার থেকে একটু মদ খেল। সহিসদের বুড়ি বলল, বাবা, তোমাদের বোধহয় সব শেষ করে ফেলেছ, তা আমার কাছে ঢের আছে, তবে কিনা তোমরা পাছে কিছু মনে করো তাই তোমাদের দিতে ভরসা পাচ্ছি। বুড়ির কথা শুনে সহিসরা যেন হাতে চাঁদ পেল। বলল, সে কি বুড়িমা, তুমি যদি দাও তাহলে তো বেঁচে যাই গো, ঠান্ডায় যে একেবারে জমে গেলাম।
বুড়ির বোতলটি দেখতে দেখতে শেষ হয়ে গেল। তবুও সহিসদের শীত গেল না। শয়তান বুড়ি তখন আরও একটি বোতল বার করল। এই বোতলটাতে মদের সঙ্গে কি যেন মেশানো ছিল। খাবার সঙ্গে সঙ্গে সহিসরা ঘোড়ার পিঠে গদির ওপর বসেই নাক ডাকতে শুরু করল। তখন বুড়ি উঠে সব কটা সহিসকে খড়ের ওপর শুইয়ে ঘোড়াগুলোর পায়ে মোজা পরিয়ে দিল। তারপর সবগুলিকে নিয়ে একেবারে চানুদের বাইরের একটা ঘরে গিয়ে হাজির। পরের দিন সকালে ঘুম থেকে উঠে জমিদার মশাই প্রথমেই কি দেখলেন? তার বাড়ির সামনের রাস্তা দিয়ে চানু ঘোড়ায় চড়ে যাচ্ছে, আর তার ঘোড়ার পিছনে পিছনে অপর 5টা ঘোড়াও চলেছে। জমিদার মশাই অবাক হয়ে রইলেন। মনে মনে বললেন, গোল্লায় যা তুই চানু, আর যাদের চোখে ধুলো দিয়েছিস সে বেচারারাও গোল্লায় যা। আস্তা বলে গিয়ে সহিস বেটাদের জাগাতে জমিদার মহাশয়কে বেশ বেগ পেতে হয়েছিল। সকালবেলা জমিদার মশাই খেতে বসেছেন, চানুকেও ডেকে এনেছেন। খেতে খেতে চানুকে বললেন, কতগুলো বোকা পাঁঠার চোখে তুমি ধুলো দিয়েছ, এতে তেমন বাহাদুরি নেই। আচ্ছা, আজ বেলা 1টা থেকে 3টে পর্যন্ত আমি ঘোড়ায় চড়ে বাড়ির সামনে ঘুরে বেড়াবো। নিও দেখি বাপু আমার ঘোড়াটা চুরি করে, তাহলে বুঝবো তুমি বাহাদুর এবং আমার জামাই হবার উপযুক্ত। চানু মাথা নিচু করে উত্তর দিল, যে আজ্ঞে, একবার চেষ্টা করে দেখবো। এখন 1টার পর থেকে জমিদার ঘোড়ায় চড়ে পায়চারি করে করে একেবারে কাহিল হয়ে পড়লেন। 3টে বেজে গেল, চানুর টিকিটিও দেখতে পেলেন না। মনে করলেন এবারে বাড়ি ফিরে যাবেন। এমন সময় তার একটা চাকর পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে হাজির। কর্তা, শিগগির বাড়ি যান, মা ঠাকরুন বুঝিবা আর দেখতে পেলেন না আপনাকে। সিঁড়ির উপর থেকে তিনি পড়ে গেছেন, বোধ করি হাত পা সব ভেঙে গেছে, তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। আমি চললাম ডাক্তারের বাড়ি। জমিদার চোখ বড় করে বললেন, বলিস কি রে বেটা, কি সর্বনাশ! ডাক্তারের বাড়ি যে ঢের দূর। যা যা, তুই আমার ঘোড়াটা নিয়ে ছোট শিগগির। ঘোড়ায় চড়ে চাকর তখন ডাক্তারের বাড়ি ছুটল। জমিদার মশাই হোঁচট খেতে খেতে বাড়ি এসে উপস্থিত। এসে দেখলেন সারা শব্দ কিছুই নেই, সব চুপচাপ। ব্যস্ত হয়ে বাড়ির ভেতর গেলেন। সেখানে বসবার ঘরে গিন্নি আর মেয়ে দিব্যি আরাম করে বসে আছেন। ততক্ষণে জমিদার মশাইয়ের চৈতন্য হল। তিনি বুঝতে পারলেন এসব চানু ব্যাটারি চালাকি। বেটা তাকে আচ্ছা ঘোল খাইয়েছে। খানিক পরেই দেখলেন চানু তার ঘোড়ায় চড়ে বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। সেই চাকর বেটার কিন্তু আর কোনো উদ্দেশ্য পাওয়া গেল না। চাকর তার জন্য একটু কেয়ারই করে না, নাইবা করল তার চাকরি। চানু যে তাকে 10টা মোহর দিয়েছিল, তাই দিয়ে তার অনেক দিন চলবে। পরের দিন চানু এসে জমিদার বাড়ি উপস্থিত। জমিদার বললেন, তুমি বাপু এবারে নেহাত ফাঁকি দিয়েছ, ওতে তোমার ওপর আমার বড্ড রাগ হয়েছে। যা হোক, আজ রাত্রিরে যদি আমাদের বিছানার থেকে চাদরখানা চুরি করতে পারো, তাহলে কালকেই আমি বিয়ের আয়োজন করব। চানু বলল, আগে তাই হোক, আমি আরেকবার চেষ্টা করে দেখি, কিন্তু এবারেও যদি ফাঁকি দেন তাহলে কিন্তু আপনার মেয়েকেই আমি চুরি করে নিয়ে যাব।
রাত্রে জমিদার আর তার গিন্নি শুয়েছেন। দিব্যি জ্যোৎস্না, কাঁচের জানলার ভিতর দিয়ে চাঁদের আলো এসে পড়েছে। জমিদার মশাই দেখলেন হঠাৎ যেন একটা মাথা জানলা দিয়ে উঁকি মেরে দেখতে যাচ্ছিল। তাদের দেখতে পেয়েই আবার সরে পড়ল। জমিদার গিন্নিকে বললেন, দেখলে তো, এ বেটা নিশ্চয়ই চানু। তারপর বন্দুকটা হাতে করে নিয়ে বললেন, দেখো, আমি বেটাকে এখনই চমকে দিচ্ছি। বন্দুক দেখেই জমিদার গিন্নি ব্যস্ত হয়ে বললেন, আহা, করো কি? চানুকে গুলি করবে নাকি? জমিদার বললেন, আরে না, তুমি কি পাগল হলে? বন্দুকে কি আর গুলি পুড়েছে নাকি? শুধুই বারুদ। খানিক পরে আবার জানলার মাথায় উঁকি মারল। দড়াম করে জমিদার বন্দুক ছুড়ে দিলেন। সঙ্গে সঙ্গে শুনতে পেলেন ধক করে কি একটা নিচে পড়ে মাটিতে গড়াগড়ি দিতে লেগেছে। জমিদার গিন্নি চেঁচিয়ে উঠলেন, হায় ভগবান, বেচারি বোধ করি মরেই গেল, আর না হয় জন্মের মতো খোঁড়া কানা হয়ে গেল। জমিদার মশাই কেমন যেন থতমত খেয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটলেন। দরজা খোলাই পড়ে রইল। জমিদার মশাই বোধ করি তখনও বাইরের জানলার কাছে পৌঁছননি, কিন্তু গিন্নি ঠাকরুন শুনলেন কর্তা ফিরে এসে দরজার কাছে দাঁড়িয়ে বলছেন, শিগগির বিছানার চাদরখানা দাও, বেটা মরেনি বোধ হয়, কিন্তু বেজায় রক্ত পড়ছে, একটু পরিষ্কার করে বেঁধে টেঁধে ওকে নিয়ে আসবো। গিন্নি ঠাকরুন এক টানে চাদরখানা বিছানা থেকে তুলে দরজায় ছুঁড়ে দিলেন। চাদর নিয়ে জমিদার মশাই আবার ছুটলেন। কিন্তু কি আশ্চর্য, সেই মুহূর্তেই তিনি ফিরে ঘরে এসে উপস্থিত। সেই সময়ের মধ্যে বাগানে জানলার কাছে গিয়ে ফিরে আসা একেবারে অসম্ভব। ঘরে ঢুকেই জমিদার রেগে মেগে বলতে লাগলেন, বেটা পাজি চানু, তোকে ফাঁসি দেওয়া দরকার। কর্তার কথা শুনে গিন্নি তো অবাক। বললেন, বেচারির বেজায় লেগেছে বললে, আর তুমি কিনা তাকে গালাগালি দিচ্ছ? ওর বাস্তবিক লাগাটাই উচিত ছিল। বেটার বদমাইশি দেখেছ? খড় দিয়ে একটা মানুষ বানিয়ে সেটাকে কাপড় চোপড় পরিয়ে এনে জানলায় ধরেছি। কি ছাই মাথা মুন্ডু বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। খড়ের মানুষ হলে তার রক্ত মুছবার জন্য আবার বিছানার চাদর চেয়ে নিয়ে গেলে কেন? বিছানার চাদর বলছো কি? আমি তো বিছানার চাদর টাদর চাইতে আসিনি। চাদর চাইতে আসনি মানে? আমি সেসব কিছু জানি না। তুমি এসে দরজায় দাঁড়িয়ে বিছানার চাদর চাইলে, আর আমিও তোমাকে দিয়ে দিলুম। গিন্নির কথা শুনে জমিদার মশাই মাথায় হাত দিয়ে বসে পড়লেন। উফ, কি ভীষণ শয়তান রে বাবা চানু। না, ওর সঙ্গে আর পেরে উঠব না। কাল সকালেই বিয়ের বন্দোবস্ত করতে হবে দেখছি। এরপর চানুর সঙ্গে জমিদার কন্যার বিয়ে হয়ে গেল। বিয়ের পর চানু খুব ভালো হয়ে গেল। তার মতো জামাই সচরাচর মেলে না। জমিদার মশাই আর তার গিন্নি শত মুখে চানুর সুখ্যাত করেন, আর লোকের কাছে বলেন, আমার ছানু চোর চানু।